ভাবুন তো, ডিগ্রি হাতে চাকরির জন্য দিন রাত দৌড়ঝাঁপ, তবু কেন ইন্টারভিউর কল আসে না। এই দৃশ্যটা একক কোনো তরুণের নয়, বাংলাদেশের লাখ লাখ তরুণের বাস্তবতা। সবচেয়ে বড় সমস্যা যুব সমাজ, বিশেষ করে 15 থেকে 29 বছর বয়সীরা। এরা দেশের মোট বেকারদের 40 ভাগেরও বেশি, মানে 10 জন বেকারের মধ্যে অন্তত 4 জনই যুবক। আপনি কি জানেন বাংলাদেশের লাখ লাখ তরুণ ডিগ্রি অর্জন করছে, কিন্তু সবাই কি চাকরি পাচ্ছে? না, অনেকেই বেকার থেকে যাচ্ছে। কেন এমন হচ্ছে? আমাদের শিক্ষা ব্যবস্থা কি পিছিয়ে আছে, নাকি দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নাই? বাংলাদেশে এমনও হাজার হাজার কোম্পানি আছে যারা মাসে হাজার কোটি টাকা ইনকাম করে নিয়ে যায়। কোকাকোলা, পেপসি, ইউনিলিভার, বিদেশি কোম্পানি বাংলাদেশে এসে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে যায়, অথচ এসব কোম্পানিদের কাছে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের সুযোগ নেই। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশে বেকারত্বের আসল চিত্র কি, এর কারণ, প্রভাব, ইতিহাস এবং এর সমাধান কি হতে পারে। শুধু তাই নয়, আমরা দেখব অন্য দেশগুলো কিভাবে বেকারত্ব মোকাবেলা করছে আর সেখান থেকে আমাদের কি শেখা উচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি বুঝবেন কেন আমাদের তরুণদের হাতে আছে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশে শুধু পুরোপুরি বেকার মানুষই নেই, বরং অনেক আংশিক বেকার মানুষও আছে। মানে তারা কাজ করছে, আয় এত কম যে জীবন জীবিকা চলে না। অন্যদিকে আছে শিক্ষিত বেকারত্ব, এরা ডিগ্রি অর্জন করছে কিন্তু চাকরির বাজারে তাদের কোনো সুযোগ নেই। এটা আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা। বেকারত্ব একটি সামাজিক ব্যাধি। বেকারত্ব শুধুমাত্র অর্থের অভাব নয়, এটি আত্মসম্মান, আশা আর স্বপ্নভঙ্গের একটি কঠিন বাস্তবতা। পরিবার, সমাজ, এমনকি প্রিয় মানুষই অনেক সময় বুঝতে চায় না এই মানসিক যন্ত্রণা। একজন বেকার ছেলের কষ্ট শুধুমাত্র তার নিজের নয়, বরং তা একটি চাপের নাম যা প্রতিনিয়ত তাকে গ্রাস করে। স্বাধীনতার পর বাংলাদেশে কর্মসংস্থানের অবস্থা কেমন ছিল? সেই সময় গ্রামীণ অর্থনীতি ছিল মূল ভরসা। কৃষি প্রধান দেশ, মানুষ কৃষি ও হালকা শিল্পের উপর নির্ভরশীল ছিল। 80-র দশকে পোশাক শিল্প শুরু হয় এবং এখন পর্যন্ত পোশাক খাতেই বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের ক্ষেত্র। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ মানুষ স্বল্প বেতনে কাজ করে, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। 2000 সালের পর থেকে তথ্য প্রযুক্তি সেক্টরে তরুণরা আগ্রহী হতে শুরু করে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এগুলো অনেকের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। দেশের লাখ লাখ যুবক ফ্রিল্যান্সিং এর কাজে নিয়োজিত আছে। তবে সরকারি চাকরির চাহিদা আজও সবচেয়ে বেশি, কারণ সেখানে আছে স্থিতিশীলতা, মানে সিকিউরিটি, এবং সামাজিক মর্যাদা বেশি। সামাজিক গ্রহণযোগ্যতার দিক থেকে যেমন আপনার বিয়ে শাদীর ক্ষেত্রেও দেখা যায় যে সরকারি চাকরিকে প্রাধান্য দেওয়া হয়। একটা আত্মীয় স্বজনেরও একটা চাপ পড়ে, একটা বাড়তি চাপ আসে যে সরকারি চাকরি পেতে হবে। এর জন্য আমার মনে হয় যে তারা আগে থেকেই এদিকে ঝুঁকছে। এখানে নিরাপত্তার বিষয়টা জড়িত, আর বেসরকারি চাকরিতে আমরা সেই জিনিসটা দেখতে পাই না। সরকারি হিসেবে বাংলাদেশে বেকারত্বের হার আনুমানিক 4 থেকে 5%। শুনতে কম লাগতে পারে, কিন্তু আসল সমস্যা হলো শিক্ষিত বেকারত্ব। বাংলাদেশে প্রতি বছর প্রায় 20 থেকে 22 লাখ মানুষ শ্রম বাজারে প্রবেশ করে। তাদের মধ্যে অনেকেই গ্রাজুয়েট, আর কাজ পায় মাত্র 7 লাখ। কিন্তু এই বিপুল সংখ্যক তরুণের জন্য পর্যাপ্ত চাকরি নেই। বিশ্বখ্যাত ব্রিটিশ EIEU এক বিশেষ প্রতিবেদনে বলেছে, বর্তমানে বাংলাদেশে 47% স্নাতকে বেকার। এশিয়ায় ভারতে এর হার 33%, নেপালে 20%-এরও বেশি, পাকিস্তানে 28%, শ্রীলঙ্কায় 7.8%। 2024-25 অর্থ বছরে জুলাই সেপ্টেম্বরে প্রথম প্রান্তিকে বেকারত্বের হার ছিল 4.49%। ত্রৈমাসিক জরিপের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরে দ্বিতীয় প্রান্তিকে, মানে অক্টোবর ডিসেম্বরে, দেশে বেকারত্বের হার বেড়ে 4.63% দাঁড়ায়। পরিসংখ্যান বলছে দেশের মোট বেকারদের মধ্যে 40%-এরও বেশি এই তরুণরা, মানে 10 জন বেকারের মধ্যে অন্তত 4 জনই যুবক। এই অবস্থায় দেশ কত বড় ক্ষতির মুখে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে প্রতিটি চাকরির বিজ্ঞপ্তিতে কয়েক লক্ষ আবেদন পড়ে, মানে প্রতিযোগিতা খুবই ভয়ঙ্কর। গ্রামে কর্মসংস্থানের সুযোগ সীমিত, তাই তরুণরা শহরে আসে, কিন্তু শহরেও প্রতিযোগিতা এত তীব্র যে সবাই কাজের সুযোগ পায় না। আর নারীরা এখনো সামাজিক নানা বাধার সম্মুখীনের কারণে পিছিয়ে আছে। শুধু বাংলাদেশে কি বেকারত্ব সমস্যা? না, প্রায় প্রতিটি দেশেই কোনো না কোনো সময় বেকারত্ব ছিল। উদাহরণস্বরূপ ভারতে এখনো বেকারত্বের হার প্রায় 7%। তাদের ভিতরেও শিক্ষিত বেকার একটা বিশাল বড় সমস্যা। পাকিস্তানে আনুমানিক 8%, এমনকি যুক্তরাষ্ট্রে 2008 সালে আর্থিক মন্দার সময় বেকারত্বের হার বেড়ে গিয়েছিল 10%-এরও বেশি। তবে
সেটা এখন 4%-এর নিচে নেমে এসেছে। ইউরোপের অনেক দেশে একসময় বেকারত্ব ভয়াবহ ছিল। স্পেনে 2013 সালে বেকারত্ব ছিল 26%, কিন্তু এখন নেমে সেটা 11% আসছে। নেপাল, অনেকে চাকরি না পেয়ে বিদেশে চলে যায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। জাপান, এখানে জনসংখ্যা কমছে, তাই তরুণদের জন্য চাকরি আছে, বরং তারা কর্মী সংকটে ভুগছে। পার্থক্য হলো ওরা নতুন শিল্প কারখানা তৈরি করছে, টেকনোলজি এবং উদ্যোক্তা তৈরি করছে, আর তরুণদের দক্ষতা বাড়িয়েছে। বাংলাদেশও একইভাবে যদি এগোয় তাহলে বেকারত্ব কমানো সম্ভব। আমাদের সকল টিভি চ্যানেল যদি কখনো বেকারত্ব নিয়ে কথাও বলে, যদিও বলে না, অথবা তারা সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য অতিরিক্ত পদক্ষেপ নেবে। সরকারি আমলা খারাপ, সরকারি পুলিশ খারাপ, সরকারের বিভিন্ন জায়গায় তারা ঘুষ খায়, সরকারের সবকিছু খারাপ, শুধু সরকারি চাকরিটা ভালো। এটা কেমনে? বলবে সবাই কেন সরকারি চাকরি চায়? সরকারি চাকরিতে কাজের সময় খুব বেশি দীর্ঘ হয় না, একটা নির্দিষ্ট কর্মঘণ্টা আছে এবং এখানে ছুটি সেটাও বেশি। চাকরির সিকিউরিটি আছে, চাকরি ছেড়ে দেওয়ার পরে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। অন্যদিকে আমাদের দেশের তরুণরা বেশিরভাগ ক্ষেত্রেই অলস এবং কাজ করতে চান না। প্রথমে আসুন বুঝতে চেষ্টা করি আমাদের দেশে কতগুলো চাকরির প্রয়োজন। আমাদের দেশের কলেজগুলোতে লক্ষ লক্ষ ছাত্রের জন্য কলেজের শিক্ষকের আসন পূর্ণ আছে? এর উত্তর হলো না। আমাদের দেশে অনেকেই ডাক্তার হতে চান, আমাদের দেশে ডাক্তারের তীব্র ঘাটতি আছে, কিন্তু সমস্যা হলো সরকার এখনো পর্যাপ্ত অবকাঠামো তৈরি করেনি। আমাদের ভালো মানের মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রচুর পরিমাণে অভাব রয়েছে। যাও কিছু আছে, এদের ভিতরে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে তারা উচ্চ হারে কলেজ ফি নেয়। প্রতি মাসে 25,000 টাকার কম আয় করে লাখো লাখো মানুষ। এটা কতগুলো পরিবার বহন করতে পারে? 60-70% লোকই এটা পারে না। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের কথা বলি, লেখাপড়া করতে উচ্চ পরিমাণে ফি দেয়া লাগে এবং প্রচুর পরিমাণে সুযোগ সুবিধার অভাব রয়েছে। এমনকি আপনি যদি কোনোভাবে বেসরকারি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে যান, এই সকল কলেজগুলোতে 20 লাখ টাকা পর্যন্ত কলেজ ফি নেয়। দ্বিতীয়ত, আপনি যতই অর্থ প্রদান করেন, শিক্ষার মান এতই বাজে অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রে কলেজগুলোতে কোনো গবেষণাগার নেই, এমনকি এসব কলেজের শিক্ষকদেরও পর্যাপ্ত মূল্যায়ন হয় না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বেতন দেওয়া হয় না। শিক্ষা মন্ত্রণালয়ের একটা তথ্য দেখুন, আমাদের দেশের কলেজগুলোতে কতগুলো পিএইচডি আছে? বেশিরভাগ ক্ষেত্রেই মাস্টার ডিগ্রি। বেশিরভাগ কলেজের উপযুক্ত পরিকাঠামো নেই, যোগ্য শিক্ষার্থীদের মোট সংখ্যা বেশি। আমাদের ভালো মানের মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রচুর অভাব রয়েছে। এত কিছুর পরেও এখানে চাকরির কোনো নিশ্চয়তা নাই। আবার বেশিরভাগ স্নাতকেরাই চাকরির যোগ্য না। এমনকি আমরা যদি ধরেও নেই, তর্কের খাতিরে যদি ধরেও নেই, সকল আসনের জন্য উচ্চমানের শিক্ষা ব্যবস্থা করা হয়েছে এবং সকল স্নাতকেরই খুব সুন্দর দক্ষতা আছে, তাহলে কি তারা সবাই চাকরি পাবে? অন্যদিকে অর্থনীতির জিডিপির বৃদ্ধির হার নেতিবাচক নয়, কোম্পানিগুলো লোকসানেও যাচ্ছে না, কিন্তু তাদের কাছে মানুষের জন্য পর্যাপ্ত চাকরি নেই। কর্মচারীদের ওভারটাইম করতে বাধ্য করা হয়। তারা বিদ্যমান যে কর্মী আছে তাদেরকে দিয়ে সব কাজ করিয়ে নেয়, নতুন কর্মী নিয়োগ করে না, কারণ তাদের বেতন দিতে হবে। আমি বলছি না যে সব কোম্পানি এটা করে, কিন্তু দেশের বেশিরভাগ কোম্পানিগুলোই এটা করে। আবার ওই একই কর্মী যদি কাজ করতে অনিচ্ছুক হয়, তাহলে খরচ কমানো এবং দক্ষতা বৃদ্ধির অজুহাতে কর্মী ছাঁটাই করে। বিশ্বজুড়ে অধিকাংশ কোম্পানি এই একই কাজ করে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ফোনের দিকে তাকান। 2017 সালে গ্রামীণ ফোনের কর্মী ছিল 2810 জন। 2024 সালে আইসা তাদের কর্মচারী হয় 1327 জন, মানে অর্ধেক নামে আসছে। কিন্তু তাদের তো রেভিনিউ কমছে না, তাদের বার্ষিক রেভিনিউ আসে কত জানেন? $13.15 বিলিয়ন। 2023 সালে প্রথম 3 মাসে অ্যামাজন কি করে? বিশ্বব্যাপী 27,000-এর বেশি কর্মীকে ছাঁটাই করে। 2022 সালে বর্তমানে মেটা, ফেসবুক 21,000 কর্মীকে ছাঁটাই করে। 2022 সালে ডিসেম্বরের একটি প্রতিবেদন অনুসারে টুইটারের প্রকৌশলীদের আরো বেশি কাজ করতে বলা হয়। যখন কোনো কোম্পানি একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, সেই কোম্পানিতে চাকরির বৃদ্ধির হার কমতে থাকে। এবার ভারতের আদানি গ্রুপের কথা চিন্তা করেন, তাদের বাজার মূলধন $11 ট্রিলিয়ন। এটি একটি বিশাল সংখ্যা, কিন্তু এই কোম্পানিতে কতজন কর্মচারী আছে? তাদের ওয়েবসাইট অনুসারে মাত্র 48,000 আছে। এখন কোকা কোলার উদাহরণ দেখুন। 2012 সালের ডিসেম্বরে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে তারা বলেন যে তাদের কোম্পানিতে 1,50,900 কর্মচারী আছে। 10 বছর পরে 2022 সালের ডিসেম্বরে জানিয়েছে যে তাদের মাত্র 69,000 কর্মী অবশিষ্ট আছে। 10 বছরে কর্মীর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। কিন্তু এই কোম্পানির মূলধন শত শত বিলিয়ন ডলার বেড়েছে। টুইটারের বর্তমান বাজার মূলধন $41 বিলিয়ন। এই কোম্পানি কতজনকে নিয়োগ করে? মাত্র 1500 জন কর্মচারী তাদের।
এশিয়ার ভিতরে বৃহত্তম একটা কোম্পানি হচ্ছে ইউনিলিভার। তাদের বাজার মূলধন $59 ট্রিলিয়ন। তাদের বার্ষিক টার্নওভার মানে তারা লাভ করে কত $60 বিলিয়ন। কিন্তু তাদের মোট কর্মচারী কত? তাদের ওয়েবসাইট অনুযায়ী 1,28,000। এবার আসা যাক কেন বাংলাদেশে এত বেকারত্ব। এক নম্বরে প্রতি বছর জনসংখ্যা বাড়ছে কিন্তু সেই পরিমাণে আমাদের কাজ বাড়ছে না। 2 নম্বরে বড় সমস্যা হলো শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং শিক্ষা বাস্তবমুখী না। আপনি চিন্তা করেন একটা ছেলে 20 থেকে 25 বছর শিক্ষা অর্জন করার পরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কিচ্ছু পারে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাস্তবমুখী কোনো শিক্ষাই নাই, একমাত্র কারিগরি বোর্ড ছাড়া। তাদের ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নাই। কারিগরি বোর্ডে যাও আছে তাও কোথাও কাজে লাগে না, এরকম অবস্থা। 3 নম্বরে দক্ষতার অভাব। আমাদের শিক্ষায় শুধু বই পড়ায় কিন্তু চাকরির বাজারে যে দক্ষতা অর্জন করতে হয় তা শেখায় না। কারিগরি শিক্ষা যাও আছে তাও ট্রেনিং খুবই কম এবং অনেকেই ডিগ্রি নিয়েও বেকার। 4 নম্বর প্রবলেম হচ্ছে এখানে শিল্পায়নের অভাব রয়েছে। ভালো মানের ফ্যাক্টরি, কারখানা, বড় শিল্প সমিতির কম। 5 নম্বরে প্রযুক্তিগত পরিবর্তন। এখন অনেক কাজ মেশিন করে ফেলে, মানুষের কাজ কমে গেছে। 6 নম্বর চাকরির সীমিত সুযোগ। সরকারি চাকরির সংখ্যা সীমিত এবং প্রাইভেট সেক্টরেও সবাই চাকরি পায় না। এর মূল কারণ হচ্ছে 7 নম্বর রাজনীতি ও দুর্নীতি। যোগ্যরা যারা যোগ্য তারা চাকরি পায় না এবং অযোগ্যরা রাজনৈতিক সম্পর্ক এবং দুর্নীতি করে চাকরি পেয়ে যায়। সব মিলিয়ে চাকরি খোঁজা মানে এখন প্রতিযোগিতা আর হতাশার নাম হয়ে দাঁড়িয়েছে। এখন আসি এত বেকারত্ব, এই বেকারত্বের প্রভাব কি? বেকারত্ব শুধু ব্যক্তিগত সমস্যা না, এটা পুরো পরিবার এবং দেশের উপর প্রভাব ফেলে। বেশ কয়েক বছর ধরে উচ্চশিক্ষা গ্রহণে দেশের শিক্ষার্থীদের মধ্যে বিদেশ ভ্রমণের যাত্রা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2024-25 সালের অর্থ বছরে বাংলাদেশিদের বিদেশি শিক্ষার ব্যয় ছিল কত জানেন? $66.20 লাখ, যা ইতিহাসে সর্বোচ্চ। 2021-22 শিক্ষাবর্ষে 49,000 শিক্ষার্থী 47টি দেশে গমন করে। 11,000 শিক্ষার্থী শুধু যুক্তরাষ্ট্রেই পাড়ি জমায়। কিন্তু কেন? ইউনেস্কোর তথ্য বলছে 70 থেকে 90,000 শিক্ষার্থী প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। বাংলাদেশে প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট সূত্রে জানায় যে দেশের শীর্ষ এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 40 থেকে 50% শিক্ষার্থী বিদেশে চলে যায়। তাদের খুব কম সংখ্যকই আবার দেশে চলে আসে, তারা ওখানেই থেকে যায়। প্রতি বছরই শিক্ষা নিতে বিদেশি পাড়ি জমাচ্ছেন মেধাবীরা, ফলে নীরবে মেধা পাচার হয়ে যাচ্ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে? কারণ দেশে পর্যাপ্ত চাকরির সুযোগ সুবিধা নেই। এখানে আছে অনিশ্চয়তা, শিক্ষাঙ্গনে রাজনীতির আধিপত্য, পড়ালেখায় বৈশ্বিক মানের ঘাটতি, বাংলাদেশে লেখাপড়া করার পরেও বেকার থেকে যাচ্ছে এবং অপমৃত্যু। বাংলাদেশে স্নাতক পাশ করে একটা ছেলে 15,000 টাকা চাকরিতে যোগদান করে, অথচ বিদেশে একই ডিগ্রি শেষ করে 1 থেকে 3 লাখ টাকা বেতন পায়। আবার দেশে জীবনের কোনো নিরাপত্তা নাই, কিন্তু বিদেশে জীবনের নিরাপত্তা, উন্নত জীবন দুটোই নিশ্চিত করে। আমাদের দেশের শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করা হলেও মিলছে না কাজ, অথচ বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় উচ্চ বেতনে তারা বিদেশি কর্মী নিয়োগ দেয়। অর্থাৎ আমরা যোগ্য লোকবল তৈরি করতে পারছি না। মেধাবীরা যখন দেশ ছেড়ে বিদেশে চলে যায় তখন দেশ মেধাশূন্য হয়ে যায়। অর্থনৈতিকভাবে দারিদ্রতা বাড়ে, আয় কমে, সামাজিকভাবে অপরাধ এবং মাদকাসক্তি, চুরি বেড়ে যায়। মানসিকভাবে তরুণরা হতাশ হয়ে পড়ে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। জাতীয়ভাবে দক্ষ জনশক্তির অপচয় হয়, উন্নয়ন ধীরগতি হয়। বাংলাদেশ থেকে প্রতি বছর 10 থেকে 20 লাখ মানুষ বিদেশে যায়। মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া, ইউরোপ কাজ করে তারা রেমিটেন্স পাঠায়, যা আমাদের দেশের চালিকা শক্তি, অর্থনীতির লাইফলাইন। কিন্তু সবাই ভাগ্যবান হয় না, অনেকেই প্রতারণার শিকার হয় এবং সবাই ভালো কাজের সুযোগ পায় না এবং ভালো বেতনও পায় না। বিভিন্ন সমস্যা আছে তাদের ভিতরে। কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? দেখুন, ইউরোপ আমেরিকা বেকারত্ব কিভাবে কমিয়েছে। ইউরোপ আমেরিকা বেকারত্ব কমাতে শিক্ষার উপরে জোর দিয়েছে। ভারত ও চীন কারিগরি শিক্ষা এবং স্টার্টআপে বিনিয়োগ করছে। দক্ষিণ কোরিয়া এবং জাপান শিল্পের মাধ্যমে বেকারত্ব কমিয়েছে। বাংলাদেশ কি করতে পারে বেকারত্ব সমস্যা সমাধানের জন্য? সরকারের কি করা উচিত? 1 নম্বর, সর্বোপরি সকল শূন্য পদ পূর্ণ করা উচিত। যদিও সরকারি চাকরির অভাব রয়েছে, কিন্তু অন্ততপক্ষে শূন্য পদগুলো পূর্ণ করা উচিত। স্কুল থেকে আদালত সর্বক্ষেত্রে শূন্য পদ রয়েছে। আনসার, বিডিআর, পুলিশ, র্যাব, এনএসআই, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, সকল প্রকার সামরিক, আধা সামরিক প্রশাসনে বিপুল পরিমাণ লোকবল নিয়োগ করেন। দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম বন্দের আলো 2 জানুয়ারি 2023 এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সরকারি চাকরির পদ খালি আছে 3,58,120টা। তরুণদের পছন্দের চাকরি হলো সরকারি চাকরি, তাই অবিলম্বে এই সকল শূন্য পদগুলো পূর্ণ করা উচিত। তবে এখানে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়ার দরকার নেই, একটি সম্মিলিতভাবে পরীক্ষা নেন। পরীক্ষা শেষ হলে দ্রুত নিয়োগ দিয়ে দেন। বেকারদেরও সব জায়গায়
আবেদন করতে পকেটও খালি করা লাগবে না। 2 নম্বরে শিক্ষার উপরে জোর দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের দেশের প্রাথমিক শিক্ষা সহ সরকারি মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবগুলো প্রতিষ্ঠানের মান উন্নয়ন করা উচিত। সারা দেশে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা প্রয়োজন, যাতে আরও আসন থাকে। অনেক মানুষই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হতে চায় এবং দেশে ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের প্রচুর পরিমাণে অভাব রয়েছে, কিন্তু চাহিদা এবং সরবরাহের মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে। এখানে তরুণদের দক্ষতা অর্জন করতে হবে, তরুণদের উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ প্রদান করতে হবে এবং সহায়তা প্রদান করতে হবে। বর্তমানে বাস্তবমুখী এবং কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। দুর্নীতি প্রতিটা সেক্টরে রন্ধে রন্ধে ঢুকে গেছে, দুর্নীতি বন্ধ করতে হবে। শিক্ষার মান খুবই বাজে হয়ে গেছে। শিক্ষার মান আমূল পরিবর্তন করতে হবে। শিল্পায়ন, দেশে বাহির থেকে বিনিয়োগকারী এবং ভালো মানের মিল, ফ্যাক্টরি এগুলো প্রতিষ্ঠা করতে হবে। সরকারি এবং বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ এখন বিশ্বের 2য় বৃহত্তম দেশ। এখানে আরও সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, সরকারকে বৃহৎ পরিসরে পদক্ষেপ নিতে হবে। সমবায় ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে। প্রয়োজনে তাদেরকে ঋণ দিয়ে সহায়তা করতে হবে। 4 নম্বরে, দেশে কতজন বিদেশি অবৈধভাবে কাজ করছে তাদের শনাক্ত করতে হবে। 2020 সালে এএসবি এর মতে 2,45,000-এরও বেশি মানুষ অবৈধভাবে বাংলাদেশে কাজ করে। বাংলা ট্রিবিউন 9 সেপ্টেম্বর 2020 সালের তথ্য মতে দেশে মোট বিদেশিদের উপস্থিতি হচ্ছে 30 লাখের বেশি, রোহিঙ্গা সহ। এখানে অবৈধভাবে কাজ করে প্রায় 10 লাখ বিদেশি। উন্নয়নমূলক কাজ বেড়েছে, ফলে বিদেশিদের আশাও বেড়েছে। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সামির সত্তারের মতে প্রতি বছর বিদেশিরা নিয়ে যাচ্ছে $10 বিলিয়ন মতো। ইত্তেফাক 9 জুলাই 2023। এই অবৈধ বিদেশিদের তাড়ালেই অন্তত কয়েক লাখ লোকের কর্মসংস্থান হয়ে যায়, আর দেশ বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারে। অবশ্যই তার আগে প্রয়োজন অবৈধ বিদেশি শনাক্তকরণ, নিজেদের যোগ্যতা বাড়ানো এবং চাকরির জন্য উপযুক্ত করা, যেন তাদের স্থান আমরা নিতে পারি। সমাধান 2, এখানে মূল কথা হলো এই বেসরকারি চাকরি। ইঞ্জিনিয়ারিং কিংবা MBA করার পরে একজন ছাত্র যে কর্পোরেট চাকরি পান তা অত্যন্ত সীমিত। আর এমন না যে দক্ষতা নাই এই জন্য চাকরি পাচ্ছে না। দক্ষ জনশক্তি আছে, দক্ষ তরুণ আছে। সমস্যা হলো পর্যাপ্ত পরিমাণে চাকরির অভাব। যদি তাই হয় তাহলে সরকার কেন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়? বিভিন্ন রাজনৈতিক দল দেখবে না আমরা ক্ষমতায় আসলে হ্যাং করবো, ত্যাং করবো, আমরা এত কোটি মানুষ চাকরি দিয়ে দেবো। তাহলে কেন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয় তারা, যদি এটা পূরণ করতে না পারে? সব মিলিয়ে যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাহলে বেকারত্ব অনেকাংশেই কমে যাবে। এখানে কে চাকরি দেবে? এখানকার দরিদ্র মানুষের জন্য কোনো এক কোটিপতি আসবে, তার কোম্পানিতে চাকরি দিয়ে দেবে এবং তাদের জন্য শিল্প কারখানা স্থাপন করবে, তারা সেখানে চাকরি করবে। এরকম স্বপ্ন দেখা উচিত না। এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। সরকারকে এখানে হস্তক্ষেপ করতে হবে। এখনকার সরকার কেবল ঋণ প্রদান করে, কিন্তু সরকারকে উৎপাদনের উপায়, গুদামজাতকরণের স্থান এবং বাজার ব্যবস্থা প্রদান করতে হবে। 1929 সালে আমেরিকায় যখন মহামন্দা আঘাত হানে, অথবা চীনে মাও শুটিং কর্তৃক অচল অবস্থা, অথবা 1960 সালে সিঙ্গাপুরে বস্তির মতো পরিস্থিতি হয়, এসব কেবল তখনই সামাল দেওয়া সম্ভব যখন কোনো সরকার সরাসরি এখানে হস্তক্ষেপ করে। সরকারি হস্তক্ষেপ ছাড়া এখানে পুরোপুরি সমাধান করা খুবই কঠিন। ভাবুন তো, শ্বেত বিপ্লব ভারত বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হিসেবে পরিণত করে। এটি তখনই সম্ভব হয় যখন সরকার হস্তক্ষেপ করে। হায়দ্রাবাদের মতো জায়গায় আইটি হাব হয় সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণেই হয়। আমরা যদি দেশে আরও চাকরি চাই তাহলে বিলিয়নিয়ারদের এখানে উৎসাহিত করা প্রয়োজন। কিন্তু বন্ধুরা, সরকার কখন হস্তক্ষেপ করবে আর আপনার চাকরি হয়ে যাবে এটার জন্য অপেক্ষা করা উচিত নয়। আপনি এখনই এটির জন্য কাজ শুরু করতে পারেন। আপনার বুঝতে হবে, সরকারি চাকরি থাকুক বা না থাকুক, বেসরকারি চাকরি থাকুক বা না থাকুক, আপনাকেই কিছু না কিছু করতে হবে। যে কোনো এক দক্ষতা শিখুন। আপনি নিজে কোনো ছোটোখাটো ব্যবসা করতে পারেন, ছোটোখাটো যে কোনো ব্যবসা। যদি ব্যবসা করতে আগ্রহী না হন বা আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি ব্যবসা করছে তার সাথে শেয়ার হতে পারেন বা তার একজন কর্মী হিসেবে তার সাথে থাকতে পারেন। আপনার অভিজ্ঞতা হলো যে এই ব্যবসা কিরকম পরিচালনা করে। ঘরে বসে থাকার পরিবর্তে, ইনস্টাগ্রামে স্ক্রল করার পরিবর্তে আপনি এসব কাজ করতে পারেন। আপনি যে কাজই করেন তা যদি আন্তরিক এবং নিষ্ঠার সাথে করা হয়, আপনি সফল হবেনই এবং আপনার আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি নিজেই ব্যবসা শুরু করতে পারেন। আপনার যদি ব্যবসা ভালো না লাগে, অন্য যে কোনো কাজ আপনার পছন্দ মতো করতে পারেন। যেটা আপনার ভালো লাগে, আপনার সাথে যায়, ওই কাজটা আপনি সুন্দর করে শিখুন। কোনো কাজই ছোট নয়। যদি আপনি খুব কম টাকাও পান, আপনি এটাকে ইন্টার্নশিপ হিসেবে নিয়ে নেন। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তরুণ সমাজ। আজকের তরুণরা যদি সঠিক সুযোগ পায় এবং সরকার যদি ভালো পদক্ষেপ নেয়, শুধু তারা বদলাবে না, পুরো দেশকে বদলে দেবে। বেকারত্ব পুরোপুরি দূর করা সহজ নয়, অসম্ভব নয়। বেকারত্ব কোনো অভিশাপ নয়, এটা একটি চ্যালেঞ্জ। তরুণরা যদি দক্ষ হয়, আমাদের সরকার যদি সঠিক পদক্ষেপ নেয়,
আর আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। সফল হতে সময় লাগে, কিন্তু হাল ছেড়ে দিলে আপনি অসম্পূর্ণই থেকে যাবেন। আপনার স্বপ্নটা থেকেই যাবে, আপনার স্বপ্ন পূরণ হবে না। মনে রাখবেন, ভবিষ্যৎ আমাদের হাতে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার মতে বেকারত্ব কমানোর সেরা সমাধান কি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি খুব খুশি হব যদি আপনাদের কাজে আসতে পারি। আপনাদের সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা। ধন্যবাদ বাংলাদেশ। আসসালামু আলাইকুম।